চতুর্থ দিনে এসে টেস্ট কিন্তু জমে উঠল। এখন মনে হচ্ছে যে আড়াই দিনে আগামীকালকে যদি খেলা হতে পারে তাহলে এই টেস্টের রেজাল্ট চলে আসতে পারে, যদি বাংলাদেশ অসম্ভব ভালো ব্যাটিং না করে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে কিন্তু 2 উইকেট পড়ে গেছে, 26 রান হয়েছে, আরও 26 রানে পিছিয়ে রয়েছে। সেই 26 রান করার পরে কত রানের লিড নিতে পারে, যদিও 2 উইকেটের মধ্যে 1 উইকেট হাসান মাহমুদের, নাইট ওয়াচম্যান হিসেবে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি একটু অতি আত্মবিশ্বাসী হয়ে অশ্বিনকে যেভাবে স্লগ করতে গিয়েছিলেন, সেই স্লগ করতে গিয়ে বোল্ড হয়েছেন। তা না হলে 1 উইকেটই থাকতে পারতো। জাকির হাসান অশ্বিনের বলেই এলবিডব্লিউ হয়েছেন। 2 উইকেটই অশ্বিন নিয়েছেন। চতুর্থ দিনে উইকেট পড়ল 18টি। 2 দলের চতুর্থ দিনে উইকেট পড়েছে 18টি। বাংলাদেশ 3 উইকেটে 107 ছিল, সেখান থেকে 233 রান করতে পেরেছে। বাকি 7 উইকেটে ভারত 9 উইকেটে 285 রান করে ডিক্লেয়ার করেছে, 9-7 16 উইকেট, এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়েছে। 18 উইকেট পড়েছে একদিনে। ভাবা যায় টেস্ট কিন্তু নাটক শুরু হয়েছে সেখানেই। ভারত টি-20 স্টাইলে ব্যাটিং করেছে। 3 ওভারে, প্রথম 3 ওভারে 50-এর কোটায় পৌঁছে তারা বিশ্ব রেকর্ড করেছে। এর আগে কোনো দল টেস্টে কখনোই 3 ওভারে 50 রান করতে পারেনি। 18 বলে 51 রান করেছে জসওয়াল এবং রোহিত শর্মা। সব মিলিয়ে ভারত ব্যাটিংয়ে নেমে আগ্রাসী টি-20 মেজাজে খেলেছে। 285 রান করেছে, 52 রানের লিড নিয়েছে। 285 রান করতে গিয়ে ভারতের রানের দিকে যদি তাকাই তাহলে 51 বলে 72 রান করেছেন জসওয়াল, 11 বলে 23 রান করেছেন রোহিত শর্মা, 36 বলে 39 রান করেছেন শুভমান গিল। ঋষভ পান্ত ব্যর্থ হয়েছেন, 9 রান করে আউট হয়েছেন। 35 বলে 47 রান করেছেন বিরাট কোহলি। কেএল রাহুল 43 বলে 68 রান করেছেন। এই যে রানের চাকা, রানের গতি তারা ধরে রেখেছেন, তারা রিস্ক নিয়েছেন। রিস্ক নেয়ার মূল কারণই হচ্ছে 2 দিনের মধ্যে বাংলাদেশকে টেস্টে হারানো যায় কিনা, সেই রিস্ক নিয়েছেন। এখন কিন্তু খেলা ভারতের পক্ষেই ঘুরে গেছে। ভারতের পক্ষে ঘুরে গেছে এই কারণেই বলছি যে ভারত 52 রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 26 রান করতে পেরেছে 2 উইকেটে, হাতে আছে 8 উইকেট। একদিন 90 ওভার পুরো খেলা। 90 ওভারের মধ্যে বাংলাদেশকে তারা যদি অল আউট করে দিতে পারে, 100-র নিচে কিংবা 100-র কাছাকাছি এরকম টার্গেটের মধ্যেও যদি বাংলাদেশকে অল আউট করে দিতে পারে, তাহলে ভারত কিন্তু অনায়াসে এই ম্যাচ জিতে যাবে। 100-র বেশি টার্গেট দিলেও ভারত জিতে যাবে যদি তারা 20-30 ওভার খেলা খেলতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি আরও 50-60 ওভারও ব্যাটিং করে, তাও ভারতের জয়ের সম্ভাবনা কিন্তু থাকবে। আজকের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সাকিব আল হাসান 4 উইকেট পেয়েছেন। সাকিব যখন 4 উইকেট পেয়েছেন তখন মেহেদি মিরাজ তিনি ভেবেছেন যে আমি আর বাদ থাকবো কেন, তিনিও কিন্তু 4 উইকেট পেয়েছেন। দুজন মিলেই 8 উইকেট নিয়েছে ভারতের। হাসান মাহমুদ 1 উইকেট নিয়েছেন। এই হচ্ছে 9 উইকেট। তাইজুল দলে থাকা সত্ত্বেও কোনো উইকেট পান নাই, খালেদ আহমেদও কোনো উইকেট পান নাই। চতুর্থ দিনে এসে এর আগে প্রথম দিন মাত্র 35 ওভার খেলা হয়েছিল, 107 রান করতে পেরেছিল বাংলাদেশ। ওই 35 ওভার এবং এই 2 দিন আগামীকালকে যদি খেলা হয় তাহলে বলা যায় যে আড়াই দিনের এরকম আড়াই দিনে টেস্টের রেজাল্ট আসা, এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা ব্যাপার। এবং সেই অন্যরকম ব্যাপারটা ভারত ঘটিয়েছে মূলত টি-20 মেজাজে ব্যাটিং করে। তারা রিস্ক নিয়েছে এবং তারা রিস্কে মোটামুটি সফল হয়েছে বলেই আমার মনে হয়। বাংলাদেশের 2 উইকেট ফেলে দেয়া শেষ দিকে গিয়ে যদি আমি বাংলাদেশের রান দেখি তাহলে বাংলাদেশ 26 রান করেছে 11 ওভারে। 11 ওভার ব্যাট করিয়েছে বাংলাদেশকে। এই 11 ওভার আগে ভারত যে ডিক্লেয়ার করেছে সেটাও সাহসিকতার একটা ব্যাপার, যে এত কম লিডে, মাত্র 52 রানের লিডে ডিক্লেয়ার করেছে এই কারণেই যে তারা টেস্ট জিততে চায়। এখন বাংলাদেশের কাজ হবে টেস্টটা ভারতকে জিততে না দেওয়া, এই টেস্টটা ড্র করা বাংলাদেশের অসাধারণ ব্যাটিং দিয়ে। সেটা কি পারবে? মমিনুল, সাদমান দুজন রয়েছেন, তারপরের ব্যাটসম্যানরা সবাই মিলে কি সেটা পারবেন? সেটাই একটা বড় প্রশ্ন। এখন পরীক্ষা কিন্তু ব্যাটসম্যানদের। বোলারদের আর কিছুই তেমন করার নাই, কারণ ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ভারত এই ম্যাচ জিতে যাবে।